প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এবং বিএনপির সহ সম্পাদক ও সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই প্রধান ভাইকে দিয়ে। প্রধান ভাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। এটি রাষ্ট্রের জন্য একটা অপূরণীয় ক্ষতি। 3 দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে, বিএনপি 7 দিনের শোক চলছে। তো আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন সর্বস্তরের মানুষ বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কেন বেগম খালেদা জিয়া এত জনপ্রিয়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। গতকাল আসলে আমরাও সর্বদলীয় ছাত্রৈক্যের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মাজারে গিয়েছিলাম। আমি, আমানুল্লাহ আমান সহ নেতৃবৃন্দ সর্বদলীয় ছাত্রৈক্যের। একটা বিষয় খুব পরিষ্কার করে বলা ভালো, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া গৃহবধূ ছিলেন, আমরা জানি। জেনারেল জিয়া আর্মির লোক ছিলেন, উনি রাজনীতিতে এসে উনি একটা জনসমর্থন উনি তৈরি করতে পেরেছিলেন, এটা সত্য। এবং সেই সময় যে অস্বাভাবিক অবস্থা ছিল দেশটার মধ্যে, সেটাকে স্বাভাবিক নির্বাচনী প্রক্রিয়া দেশটাকে ঢুকিয়ে দিয়েছিলেন। যদি ওনার মর্মান্তিক প্রস্থান হয়েছে, সেই জানাজা পড়ার সুযোগ আমার হয়েছিল, এবারও পড়লাম। বেগম খালেদা জিয়া প্রথম যখন রাজনীতি আসলেন 83 14 ফেব্রুয়ারির পরে, আমার মনে আছে আমি তখন প্রথম পর্যায়ের নেতা না, আমাদের প্রেসিডেন্ট ছিলেন মনিরুদ্দিন আহমদ ইঞ্জিনিয়ার। সমস্ত নেতাদেরকে উনি ডেকেছেন মানে দেখা করতে গেল আর কি, রাজনীতি এসেছেন। ধানমন্ডির 27 নম্বর সম্ভবত অফিসটা ছিল। তো উনি বসেছিলেন ওইখানটায়। ওইখানটায় ওয়াহিদুর রহমান সাহেব ছিলেন এবং কাজী জাফর আহমদ ছিলেন ওই জোটে। আমি অবাক হয়ে গেলাম। আমি যখন ঢুকলাম মনে হলো একটা আলোর মধ্যে ঢুকলাম। বিশ্বাস করে আমার এরকম মনে হয়েছে, আরে এত এত চমৎকার করে সুন্দর একটা মহিলা, বিশ্বাস করেন। তো আমরা প্রায় 40 মিনিট মতো ছিলাম। উনি সারাক্ষণ থেকেছেন, পরিচয় হয়েছে, উনি জেনেছেন। উনি শুধু হেসে সম্মতি দিয়েছেন, উনি কোনো কথা বলেননি। এবং সমস্ত কথা বলছেন ওবায়দুর রহমান ও কাজী জাফর আহমদ। আমি সেই মহিলা যখন আমি 83 14 ফেব্রুয়ারির পরে যখন আমরা 27 নভেম্বর সম্ভবত সচিবালয়ে ঘেরাও ছিল 8 দল 7 দলের, 14 দলের। সেই ঘেরাও ওয়াল ভেঙে ফেলা হয়েছিল। একটা পর্যায়ে আর্মি চলে আসে। তো তখন এই বাইপাসটা ছিল না, সচিবালয় প্রেস ক্লাব বাইপাসটা। আর্মি চলে আসে, আমরা ওই মধ্যেখানে আটকা পড়ে গেছি। আমার মনে আছে উনি এই প্রেস ক্লাবের দিক থেকে সম্ভবত উনি আর্মিকে কমান্ড করছিলেন যে আর্মি আপনারা জনগণ আটকা পড়েছে, আপনারা সরে দাঁড়ান, রাস্তা দিন বের হওয়ার, যাতে কোনো ক্ষতি না হয়। এবং বিশ্বাস করেন, লাইক কমান্ডার উনি কমান্ড করলেন, আর্মি সরে গেল, রাস্তা দিল, আমরা বেরিয়ে আসলাম। আমার সেদিনেই মনে হয়েছে উনি যোগ্য নেতৃত্ব জাতিকে দিতে পারবেন। আন্দোলনটা বারবার ভেঙেছে, জড়ো হয়েছে এবং উনি আন্দোলনে মারাত্মক সিরিয়াস ছিলেন, আপোষণ ছিলেন। আমি আরেকটা ঘটনা বলে ওনার এই যোগ্যতা, দূরদৃষ্টি। বাবরি মসজিদ ভেঙে ফেলেছে ইন্ডিয়ায়। এই কারণে এরশাদ সাহেবের বিটিভি সেই সময় বারবার, যেটা সাহেবগুলোর বিবল তারিখ, বারবার প্রচার করতেছে যে ভারতের উগ্র হিন্দুরা বাবরি ভেঙে ফেলছে, বিশেষ ঘোষণা করে প্রচার করতেছে। তো ছাত্ররা যেহেতু আন্দোলনে মাঠে আসে, তাড়াতাড়ি ছুটে আসছে 8টার দিকে, যেরকম একটা জানেন যে বাবরি যেভেঙে ফেলছে অফিসে বলতেছে। তো বারবার ঘোষণা করতেছে, মনে হয় যে এর সাথে দাঙ্গা লাগাই দিয়ে আন্দোলনটাকে বিভক্ত করবে। তাই তো ঠিকই। আমি দেনান্দের আমাদের সর্বদলীয় ছাত্রকে বিবৃতি যেখানটা যেত, মোস্তফা ফারুক, তাকে ফোন করলাম। সে গা করলো না, বললো যে না, এটা এখন আগাম বিবৃতির দরকার নেই, ইত্যাদি ইত্যাদি। তা আমি সেখানটায় বকুল ছিল, আমি বললাম তাড়াতাড়ি চলে আসেন, একটা বুদ্ধি বাইর করি। বুদ্ধিটা কি মনে করলাম, নিজেরা পারলাম না, যেহেতু সব ছাত্রদের নেই, তাহলে আমরা ম্যাডামকে দিয়ে এবং শেখ হাসিনাকে দিয়ে বিবৃতিটা দেওয়াই যে ভারতের উগ্র হিন্দুবাদী যারা এটা ভেঙে ফেলছে নিন্দা করি। এটার অজুহাতে বাংলাদেশে যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না করতে পারে, দেশবাসীকে সতর্কতার আহ্বান জানাবো। এইটুকু 3 জনে একই রিক্সায় গেলাম। ফার্স্ট গেলাম আপনার যেহেতু 9টা হয়ে গেছে, 27 নম্বরে। ম্যাডামকে বুড়োটা আমি যাইতাম চেনে, ম্যাডাম তো বের হচ্ছে, ওই ভ্যানিটি ব্যাগটা তার হাতে দিবে আর কি, বের হচ্ছে। ম্যাডামরা দাঁড়াইছে, সালাম তালুকদার, নাজমুল হুদা, মাজুল হক সাহেব দাঁড়াইছে। ওনারা মিটিংয়ে যাবেন, মাজুল সাহেব আসায়। তো বল প্রধান কী জন্য আসলেন? ম্যাডাম এই ঘটনা জানেন কি? বলে হ্যাঁ জানি। তো ম্যাডাম মনে হয় কালকে দাঙ্গা লাগাই দিয়ে আন্দোলনটা বিভক্ত করে ফেলবে, এটা ঘটনা করবে। তো কী একটা বিবৃতি দিতে হবে আপনাকে এই ল্যাঙ্গুয়েজে। আমার পরিষ্কার মনে হচ্ছে নাজমুল বসতে বললো, আমাকে বসে কোন কথাটা শুনলেন। নাজমুল হুদা আমার বক্তব্য ডিফার করলো, ওই যে ছাত্রটা যেরকম করছে যে না, এটা আগাম দেওয়ার দরকার নেই, কী দরকার অমুক তো। কিন্তু বাট উনি টু দি পয়েন্ট বলছে, না কারেক্টলি বলছে, এই বিরুদ্ধে দিতে হবে, দেশবাসী সতর্ক থাকবে, তাহলে এর সাথে কিছু করতে পারবে না। বলে আমি রাজি। তখন বললো মাজুল হক সাহেব, আপনার বাসায় যাচ্ছে মিটিং করতে। আমি ম্যাডাম আপনি একাই দিয়েন না, আপনি তো ফোন করে দিলে বিরু ছাপবে, আপনি দেন ওই এটা, আপনি ওইখানটা যাবো 32-এ, উনি অ্যাগ্রি করলে তখন আপনাকে জানাই দেবো ফোনে। এই মাজুল হক সাহেব ফোন নাম্বারটা দেন তো প্রধানকে। উনি লিখে দিলেন ফোন নাম্বারটা কাগজে। আমি আসলাম 32-এ ওইখানটায় অসীম টসীম সমস্ত নেতারা বসা। এই তোমরা কী জন্য আসলে এখন এত রাত্রে, খাইছো কি না? না খাই নাই, আমরা খাবো পরে। এই তাহলে মুড়ি চানাচুর দেওয়া, কেন আসলে? এই কারণে। না না না, আমার কাছে খবর কিচ্ছু হবে না এগুলি, তোমরা কেন চিন্তা, কিচ্ছু হবে না এগুলি। তখন আমি বললাম যে আপা, আপনি হয়তো মনে করছেন যে আমরা ম্যাডামের কাছে আগে গেছি, কেন উনি থাকেন আর আপনি থাকেন, এই কারণে ওনার কাছে আগে গেছি। তাছাড়া উনি ডিসএগ্রিও করতে পারে ওনার দলের কারণে।
বলে না আমার কাছে গোয়েন্দার সাথে রিপোর্ট আছে, কিচ্ছু হবে না, তো খামাকা চিন্তা করছো। পরের দিন ঘটনা ঠিকই ঘটে গেল। এই যে বোঝার ক্যাপাসিটি ওনার উপর তো একসাথে সময় কম নির্যাতন হয়, ওনার বাসায় অ্যাটাক হয়েছে জানেন এগুলো, তাই না? হোটেল বিভিন্ন ঘটনা ঘটছে, কিন্তু এই যে ভিউ করা বাস্তবতাকে একটা রাজনৈতিক নেতা ফোর্সই করা, আমি আমার অনেক জড়িত। আমি এরকম প্রোগ্রামে গেছি ওনার সঙ্গে বসা, বি চৌধুরী সাহেবও ছিলেন, আমি দেখেছি এটা বললে ওনার না বি চৌধুরী সাহেব প্রম্পট করার মতো একটা কথা বললে কলিকাতা না দিল্লি সব বলে ফেলতেন উনি, আমি দেখেছি নিজেই স্টেজে। মানে এত শার্প হইতে পারে একটা মহিলা, মানে গৃহবধূর থেকে রাজনীতি এসে। এবং উনি যে বিএনপিকে, এটা তো স্বীকার করতে হবে, 140 জন 60 জনের মতো এমপি মন্ত্রী চলে গেছে এর সাথে সঙ্গে, সেই বিএনপিকে নেতৃত্ব দিয়ে, আপন নেতৃত্ব দিয়ে নূতন একটা প্রাণ সঞ্চার, রক্ত সঞ্চার করেছেন বিএনপির ধমনীতে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই তো। এবং এট দ্য সেম টাইম শুধু তাই না, বাংলাদেশের মানুষের মধ্যে আস্থার জায়গা উনি তৈরি করতে পেরেছিলেন। দ্যাটস রাইট, যে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলনটা, সেই আন্দোলনটা আমরা সাহসী ছিলাম, আমরা দুরন্ত ছিলাম এই কারণে এরশাদকে যেতে হবে, অ্যাজ বিকজ হি ওয়াজ উইথ আস। আজকে তার প্রয়াণে এটা সত্য, উনি যদি রাজনীতিতে প্রপার রোলটা প্লে করতে পারতেন, উনার নির্যাতিত হয়েছেন এটা সত্য, উনি ট্রলড হয়েছেন এটা সত্য, এবং সামগ্রিক বিষয়গুলি আমাদের ব্যতীত করে, জাতি ব্যতীত। এই কারণে আমি মনে করি সিম্প্যাথির কারণে আজকে অসংখ্য লোক ওনার জানাজায় শরিক হয়েছে। এবং আমি কালকে গিয়ে আমি নিজে অভিভূত হয়ে গেছি, যখন জানা যায় ওনার মাজারে যখন ফুল দিতে যখন গেছি, আমার মনে হয় লোকের স্রোত, এটা স্রোত যেন ঘুরতেছে এরকম। অন্যভাবে বললে এটা লোকে আমাকে খারাপ বলবে, কিন্তু আমি বলবো না এটা, যে এটা এর স্রোতের মতো ঘুরতেছে লোক এখানটায়, একদম রীতিমতো কলমা কালাম পইরেই আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আমার মনে হয় এই শ্রদ্ধা, এই ভালোবাসা পাওয়া সবার ভাগ্যে, সবার না, এটা রেয়ার কেস ইন দ্য হিস্ট্রি, এটাই ঘটেছে ওনার ভাগ্যে। উনি চিরস্মরণীয় থাকবেন আমাদের কাছে, শ্রদ্ধা থাকলো। মুনিবা, এই যে বেগম খালেদা জিয়ার হিমালয় সম জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাকে ভবিষ্যতে বিএনপি কীভাবে কাজে লাগবে? ধন্যবাদ আপনাকে যারা শুনছেন এবং আমার সহ আলোচককে। দেখেন, বেগম খালেদা জিয়া একটা, আমি বলবো যে এতক্ষণ প্রধান ভাইয়ের কাছে শুনলাম, ভালো লাগলো, আরেকটা আদর্শে মানুষে যখন এই কথাগুলো বলে, তখন এটা যে কতটা শান্তির লাগে এটা বলে বোঝানোর মতো না। আমার কাছে বেগম জিয়া একজন প্রতিষ্ঠান, কোনো মানুষ না শুধু। ওখান থেকে, ওই প্রতিষ্ঠান থেকে একজন গৃহবধূ থেকে রাজনীতিতে আসা মানুষ, তাকে যেভাবে বোঝানো গেছে, সে যেভাবে রাজনীতিটাকে বুঝেছে, রপ্ত করেছে, সেইখান থেকে আমি বলবো যে এটা আল্লাহর বিশেষ রহমত ছাড়া আর কিছু হতে পারে না। কারণ রাজনীতির তার কোনো অভিজ্ঞতাই ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন রাজনীতি করেছেন, উনি, আপনারা জানেন, উনি ওনার পরিবারকে রাজনীতিতে সম্পৃক্ত করেন নাই, যে কারণে উনি আরও সংসারী ছিলেন আমাদের নেত্রী। সেই সংসার থেকে দলের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে উনি হাল ধরেছিলেন। হাল ধরতে গিয়ে এই 4 দশকের অধিক সময় উনি যে দিয়ে গেছেন, সেই সময়টার মধ্যে উনি ওনার জায়গাটা সমস্ত বাংলাদেশে করে নিয়েছেন, এবং বাংলাদেশের মানুষের কাছে উনি সার্বজনীন। এখন আর উনি বিএনপির খালেদা জিয়া না শুধু। তো বিএনপির জন্য উনি যা করেছেন, বিএনপিকে দেখেন, আমি এই কথাগুলো বলতে চাই যে বিএনপি ভাঙে নাই। ওনার সময় যে অবস্থাটা হয়েছিল, উনি যাওয়ার আগে যেটা প্রধান ভাই বললেন যে শতাধিক এমপি মন্ত্রী চলে গেছে, উনি যখন আসলেন তখনও ভেঙেছে, কিন্তু ব্যক্তি চলে গিয়েছে, তার সাথে আর কেউ যায় নাই। আপনি বি চৌধুরী সাহেব গিয়েছে, আপনি কয়জন মানুষ তার সাথে গিয়েছে? পরবর্তীতে অলি আহমেদ সাহেব চলে গিয়েছেন, তার সাথে কয়জন মানুষ গিয়েছেন? এরপরে নাজমুল হুদা চলে গিয়েছেন, তার সাথে কয়জন গিয়েছেন? তো এই যে ফ্যাসিস্টের আমলে 15.5 বছর যে অত্যাচার করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে, দলটাকে ভেঙে খান খান করে দেওয়ার যে আপনার ষড়যন্ত্রটা করা হয়েছে, সেগুলো সবগুলোই ফ্লপ হয়েছে, সবগুলোই তারা ফেল করেছে। অথচ তাদের হেন কিছু নাই যে যেটা ছিল না। তাদের আয়নাঘর থেকে শুরু করে তাদের পুলিশ বাহিনী, আপনার গোয়েন্দা সংস্থা, বিভিন্ন বাহিনী, অন্যগুলা সবই তাদের ছিল, তাদের কথা মতোই চলতো। আপনার মনে পড়ে যে ইলেকশনগুলো যে 3টা নির্বাচন হয়েছে, আমরা চেয়েছিলাম সেনাবাহিনী মাঠে থাকলে ভালো একটা নির্বাচন হবে, সরকারকে বিশ্বাস করি না বলেই।
সেখানে সেনাবাহিনী ভোটের সেন্টারে থেকেছিল, কিন্তু কাউকেই কিছুই বলে না, আকাশের দিকে তাকিয়ে থেকেছিল। তো এরপরে যখন সমস্ত মানে কান্ট্রিটা এগেইনস্ট করে ফেলছিল ফ্যাসিস্ট স্বৈরাচার, তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে দলটাকে ধরে রেখেছিলেন, যেভাবে সমস্ত দেশে মানুষের কাছে জনপ্রিয় হচ্ছিলেন, তার টর্চার, তাকে যে নির্যাতন করেছিল, যত নির্যাতন হয়েছে তত তার জনপ্রিয়তাটা বেড়েছে। এই জায়গায় আপনি যে প্রশ্নটা করেছেন বিএনপির ভেতরে যে ইম্প্যাক্টটা, বিএনপিতে অস্বীকার করার কোনো কারণ নাই যে তার জায়গাটা, তার শূন্যস্থানটা পূরণ করা খুবই কঠিন। কিন্তু আমরা বিশ্বাস করি যে তার বা ওনার হাজব্যান্ডের, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুইজনের উত্তরাধিকার সন্তান, উনি অনেকটাই যোগ্য হয়েছেন, অনেকটাই দলের জন্য, দেশের জন্য করছেন। 17 বছর দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছিলেন, সেইখান থেকে উনি এই দেশটাকে যতটুকু করেছেন, দলটাকে ধরে রেখেছিলেন। এবং সব শেষ দিকে আপনার 18তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়ার পরে থেকে উনি যেভাবে দলটাকে ধরে রেখেছেন, এখনো ভাঙে নাই বা ভাঙার সম্ভাবনা নাই। মানে আওয়ামী সময়ের কথাটা বলছিলাম, তখন এত টর্চারের পরেও আমি বলবো যে উনি আল্লাহর রহমতে উনি পারবেন, এই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। তবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি একটা জায়গা, একটা প্রতিষ্ঠান, অন্য কেউ ওনার জায়গাটার, অন্য কেউ চেয়ার কখনো খালি থাকে না, যারাই বসবেন তারা তাদের মতো করবেন, কিন্তু ওনার মতো হবে না। এই যে ওনাকে আমার কাছে দুর্বোধ্য মনে হয় না, কোনো দিন না, বিশ্বাস করেন। এত বছর ওনার সাথে, ছাত্র রাজনীতি থেকে ওনার সাথে আছি, মনে হতো যে রাগ করলে ধরতে পারতাম, খুশি হলেও দেখা যেত, আমি পড়তে পারতাম, দুর্বোধ্য লাগে নাই। এই দুর্বোধ্যটা যদি অন্য কাউকে লাগে, একজন নেতাকে দুর্বোধ্য লাগলে কিন্তু রাজনীতি করা ভীষণ কষ্টদায়ক। আমরা আশা করব আমাদের নেতা ওই জায়গাটাই থাকবেন যে তাকেও দুর্বোধ্য লাগবে না। জি, আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে আসছি, এই যে বেগম খালেদা জিয়া বিহীন বিএনপির সামনে এখন কি চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ হচ্ছে প্র্যাকটিক্যালি বাংলাদেশের দুটো ক্রাইসিস, একটা জিয়া, একটা ক্রাইসিস, মারাত্মক ক্রাইসিস 75-এ, সেই পটপরিবর্তন বিরাট, সেই ক্রাইসিসটাকে হ্যান্ডেল করতে পারছে দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে। আর একটা হচ্ছে যে বিএনপি এখানটায় 90-এর যে এরশাদ সাহেবের আগমন, বিএনপিকে হটিয়ে দিয়ে, সেটাও একটা আন্দোলন মাধ্যমে বিএনপিকেও সংগঠিত করছে এবং নেতৃত্ব সঠিকভাবে দিয়েছে। এই দুইটা শিক্ষা আমার ধারণা যদি বিএনপি গ্রহণ করে, তারা গিয়ে গ্রহণ করে, তাহলে ডেফিনেটলি আরও ভালো কিছু করতে পারে বিশ্বাস করি, যদি গ্রহণ করে। আমি যদি এই কারণেই বলছি, কারণ রাজনীতিতে তো সবসময় একইভাবে সব জিনিস চলে না, ঘটে না। যেমন আপনি জানেন, তারেক জিয়া যখন ম্যাডাম যখন প্রধানমন্ত্রী, তখন তারেক জিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে গিয়ে হাতির পিঠে চড়ানো হচ্ছিল। আমি দেখেছি এটা, আমি সেসব বক্তব্যে সমালোচনাও করেছি এটা। নিশ্চয়ই তারেক জিয়া এই 17 বছর বাইরে থাকার মধ্য দিয়ে আমি তার কথাবার্তা, আচরণে আমি পরিবর্তন লক্ষ্য করছি। মানুষ পরিবর্তনশীল এবং আমি মনে করি তাকেই নেতৃত্বটা দিতে হবে বর্তমানে এই সংকটে। ফলে এটা যদিও টাফ, তারপরে এটা মানে অসম্ভব কিছু না। এবং আমার ধারণা তার যে ইতিমধ্যে সেই বুৎপত্তি বা সেই তার ধীশক্তি সে ডেভেলপ করেছে, আমার বিশ্বাস উনি পারবেন। বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপট, এখানটায় বহুবিধ সংগ্রাম আমরা জানি। আমাদের মুক্তিযুদ্ধটাকে খাটো করার চেষ্টা করা হচ্ছে। জিয়াউর রহমানের দলটা মুক্তিযুদ্ধের ঘোষকের দল, যারা মুক্তিযুদ্ধের দলের দাবি করেন তারা পালিয়ে গেছেন। তাহলে মুক্তিযুদ্ধের ঘোষকের দলটার দায়িত্ব হচ্ছে বর্তমান সময়ের এই সংকটটাকে মোকাবেলা করে জাতিকে সঠিক পথ দেখানো। আমি ডেফিনেটলি এখানটায় মানুষের বিভিন্ন, আমাদের দেশটার মধ্যে আমরা শুরুর থেকেই আমরা আন্দোলন করা যায়। ব্রিটিশ আমলে অসংখ্য বিদ্রোহ হয়েছে এই জনপদে, এই বাংলায়। আপনি সেই সাঁওতাল থেকে শুরু করে, কৃষক থেকে শুরু করে, ফকির থেকে শুরু করে, সন্ন্যাস, বা কোনোটাই বাদ নাই। ব্রিটিশরা তটস্থ থাকতো বেঙ্গলের বিদ্রোহের কারণে। সেই দেশটা কিন্তু 1947 সালের পরে আমরা দেখেন, সদ্য স্বাধীন একটা দেশ, মানে মুক্ত একটা দেশ পাকিস্তান, সেখানে কিন্তু 48 সালে কিন্তু আমরা আবার বিদ্রোহ শুরু করেছি। এই দেশটার নেচারটা এরকম, পলিমাটির দেশটা, এটা আমরা অসংখ্য বিদ্রোহ করেছি, জয়লাভ করেছি, কিন্তু বিদ্রোহের ফসল আমরা পুরোপুরি জনগণের ঘরে তুলতে পারি নাই। আজকে এই যে 24 এত বড় আন্দোলন, এখানটায় হাজার হাজার লোকের নিগৃহীত হওয়া, শহীদ হওয়া, নিহত হওয়া, তাই না, গুম হওয়া, খুন হওয়া, সামগ্রিক আমরা চাই যে সব বিচার সম্পন্ন হোক। কিন্তু এটাও ঠিক,
আমরা একটা ভালো রাজনীতি চাই। আমার বিশ্বাস বর্তমানে এই সংকটটা বুঝে বিএনপি যোগ্যতম বড় দল হিসাবে এই ক্রাইসিসটা হ্যান্ডেল করার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করবেন। আমার বিশ্বাস সেটা পারবেন। মুনিপা, বেগম জিয়ার উপর গত 17 বছর যে অমানসিক নির্যাতন, তারপর জেলখানায় তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং অনেকেই বলেন বা এবং আপনাদের দলের তরফ থেকে বলা হয় যে তাকে ফুড পয়জন করা হয়েছে। তো যেদিন আপনার বেগম জিয়ার জানাজা হলো সেদিন নজরুল ইসলাম খান তার জীবন বৃত্তান্ত পাঠ করতে যে বলেছেন যে এই বেগম জিয়ার এই মৃত্যুর দায় থেকে শেখ হাসিনা, ফেসিস্ট হাসিনা মানে দায় থেকে মুক্তি পাবেন না। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফুড পয়জন যেটা বলা হচ্ছে, এটাতে আপনারা আনুষ্ঠানিকভাবে অভিযোগ বা মামলা কেন করছেন না? দেখেন, এটা বলার কারণ আছে যে নজরুল ইসলাম খান সাহেব যেটা বলেছেন, উনি হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছেন, আপনারা তার রাজসাক্ষী, আর উনি বের হয়েছেন হুইল চেয়ারে। তো এটা এবং তারপরে উনি আর মেরুদণ্ড সোজা করে ওইভাবে দাঁড়িয়ে হাঁটতে পারেন নাই। এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। আপনার হয়তো দল চিন্তা করে মামলা করবে কি করবে না, দল জানে, করার কথা। তবে স্লো পয়জনিং যে করা হয়েছিল, এটা বিভিন্ন জন এটা ওইভাবে বলেছেন। তো এখন তারপরে বিভিন্ন টেস্টগুলো করেছেন, টাইমটা বেশি চলে গিয়েছে কিনা জানি না। আপনি জানেন যে তাকে যে পরিত্যক্ত জায়গা থেকে, জেলখানা থেকে তাকে বাসায় আনা হলো, হাউস অ্যারেস্ট করা হলো, তখন কিন্তু এত বেশি করুণা চলছিল যে ফ্যাসিস্ট ভয়ে তাকে বাসায় আনতে বাধ্য হয়েছিল যে যদি কিছু হয় তার দায়িত্ব কে নেবে। তো সেইখানে ওই জায়গা থেকে তার উপরে কিন্তু কোথাও যাওয়া যাবে না, কোনো টেস্ট করা যাবে না, বিদেশ যাওয়া যাবে না। এই জিনিসগুলো তো এমবার্গো সিরিয়াসলি ছিল, যে কারণে হয়তো যেভাবে আমরা ওই সময়টা প্রকাশ করা যেত, যেমন সমসাময়িক জার্মানিতে বিরোধী দলের একজন নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল, তারপরে উনি কোনোভাবে বের হতে পেরে দেশ ছেড়ে পালিয়ে উনি বিদেশে টেস্ট করে উনি কিন্তু আপনার স্লো পয়জনিংটা ধরতে পেরেছিল। তো বিএনপিতে এই জিনিসটা করা হয়েছে কিনা আমি ঠিক জানি না। তো এইখানে ফুড পয়জনিং যেটা আপনি বললেন সেটা হতে পারে। আবার ওয়ারে আপনার যেমন বিছানার চাদর, আমি যেগুলো আমার স্টাডিতে যা বলে, বিছানার চাদর, পিলো কভার, এইসবের মধ্যে কিছু করতে পারে, সেই যে কোনোটা কিছু করতে পারে সরকার। এবং সরকারের বিভিন্ন কথা থেকে তা স্পষ্ট, এই কারণে যে আপনি ফ্যাসিস্ট প্রধান বলেছিলেন, আপনার মনে আছে যে প্রতিদিন মরে, কই মরে না তো, এই যে শব্দটা, তার মানে সে কি জানতেন মৃত্যুটা, জন্ম মৃত্যু এটা আমরা বলি যে এটা আল্লাহর হাতে, এটা কেউ কখনোই করতে পারে না, কিন্তু তার বলাটায় কিন্তু মনে হয়েছে যে এমন কিছু দিয়েছে যে সে মারা যাবে, এরকম তার মানে মাইন্ডসেটটা এরকম ছিল হয়তো বা। যাই হোক, ফ্যাসিস্ট যেটা করেছে সেটা তাকে বের হওয়ার পরে তাকে আর রাজনীতি করতে দেয় নাই অনেক দিন। 5ই আগস্টের আগ পর্যন্ত তো উনি এক ধরনের হাউস অ্যারেস্ট ছিলেন। তার হাজব্যান্ডের কবর জিয়ারত, ছেলের কবর জিয়ারত, এই দুইটা কবর তো উনি মানে ছেলে তো মারা যাওয়ার পরে আর ওইভাবে যেতেও পারে নাই, এই যে এগুলো করতে পর্যন্ত পারে নাই, ঘর থেকে বের হতে পারে নাই। সেই জায়গা থেকে বলতে চাই যে বাকি যে 1 বছর 1.5 বছর যে উনি এই যে 5ই আগস্টের পরে তখন উনি বাইরে গেলেন, কিন্তু ইটস টু লেট। কারণ বিদেশি ডাক্তাররা বললেন যে এখন ওনার বয়স, ওনার যে অনেক অর্গানগুলো কাজ করছে না ঠিকভাবে, যে কারণে এত বড় ধকল উনি সইতে পারবে না। ওনাকে কিন্তু অপারেশন ছাড়াই পাঠিয়ে দিলেন দেশে, জাস্ট ওষুধ দিয়ে। সেই জায়গায় আমরা বলতে পারি যে ওই ফ্যাসিস্ট অবশ্যই এই কাজগুলো করেছে। এবং সবচেয়ে বড় কথা যে উনি তো কোনোখানে ট্রিটমেন্টই করতে দেয় নাই, দেশের বাইরে তো দূরের কথা। কি বলেছে যে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাওয়া মানে যে তার অপরাধটা স্বীকার করা, যে অপরাধের সঙ্গে মিনিমাম সংশ্লিষ্টতা নাই ওনার। তো উনি তো জীবন মৃত্যুকে বেছে নিয়েছে, নিবে, কিন্তু এই কাজটা তো করবে না। এই জায়গাটায় মানুষের ভালোবাসা দ্বিগুণ, ত্রিগুণ, 10 গুণ, 100 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে। আজকেও মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং আগামীকাল শেষ দিন। তো আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মির্জা ফখরুল, জামায়াতের আমির সহ হেভিওয়েট প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে। এনসিবি নেত্রী ছিলেন, এখন এনসিবি ছেড়ে চলে গেছেন তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়েছে। তো সরকার বলছিল যে দেশ নির্বাচনী ট্রেনে চলেছে, তো ট্রেন কেমন চলছে? আমি নিজেও আজকে আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। আমি ধন্যবাদ দেই দেশবাসীকে, বিভিন্ন দলকে যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন। একটা বিষয় হচ্ছে যে একটা নির্বাচন এমনি আমাদের এখানটা বাংলাদেশে একটা পালা শুরু হয়েছে, এবার ওরা বাদ আমরা করব, এবার ওরা, এই ধারণার থেকে বাংলাদেশে কিন্তু এখনও গ্রাউন্ড লেভেলে নির্বাচনের সাধারণ লোকও কিন্তু গ্রেপ্তার টেপ্তার হচ্ছে। সাধারণ লোক কেউ নাম দিয়ে আসছে প্রতিপক্ষ যে এরা অমুক পার্টি করছে, অমুক পার্টি। গ্রামের আমাদের কালচারটা কীরকম, আপনি যদি গ্রামের ডাউনে আপনি যদি এক দিক দিয়ে হাঁটেন, আরেক দল আরেক দিক দিয়ে হাঁটে, ওর ফলোয়ার ওই দিক দিয়ে হাঁটে, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি নির্বাচনটাকে শান্তিপূর্ণ করতে হয়, তাহলে আমার ধারণা এখন শিডিউল ঘোষণা হওয়ার পর, যাচাই বাছাই হওয়ার পর এই গ্রেপ্তার ধরপাকড়, হ্যাঁ যাদের নামে ক্রিমিনাল মামলা আছে তা তাদের ধরো কোনো অসুবিধা নেই, কিন্তু বাট সাধারণ পাবলিক ভোটার এটা কিন্তু যদি হয় তাহলে ভোটটা কিন্তু কোশ্চেন হয়ে যাবে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এই জায়গায় আমাদের দলের পক্ষ থেকে আমরা এরকমই মনে করি যে ভোটার এবং প্রার্থী এরা গোলাগুলি করেই ভোট করবে, দলাদলি করে না। যারা ভোট দিবেন ভিন্ন ভিন্ন মতের প্রার্থী, ভিন্ন ভিন্ন প্রার্থীকে ভোট দিবেন, একসঙ্গে যাবেন, একই জায়গায় সিল মারবেন, মানে একই সঙ্গে সিল মারবেন, আপনার একই সঙ্গে হাসি মুখে বেরিয়ে আসবেন। আমাদের এখানে ভোটের যে কালচার, প্রতিপক্ষকে ওয়ার্ন করা, এই খবরদার দেয় না, অথবা ধাক্কা দেওয়া, এর থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। যদি বেরিয়ে আসতে না পারি তাহলে যত কথাই বলি না কেন আমরা ক্ষমতায় যেতে পারবো, কিন্তু ডেমোক্রেসি সেই স্বাদ জনগণ দিতে পারবো না। আমি একটা কথা বলতে চাই, এখানে রাজনীতিতে আবেগ থাকা ভালো। আবেগে যেমন প্রেম হয়, কিন্তু আবেগে সংসার হয় না। সংসার খুব বাস্তবসম্মত একটা বিষয়। ঠিক সেরকম আবেগ দিয়ে রাজনীতি হয়, কিন্তু আবেগ দিয়ে দেশ পরিচালনা করা যায় না। রাজনীতিতে অনেক চড়াই উতরাই, ঘাত প্রতিঘাত, তাই না, অনেক আঁকাবাঁকা পথ দিয়ে রাজনীতি এগোয়, রাজনীতি দলগত সিদ্ধান্ত নিতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে এই সংকট যদি সবাই আমরা না বুঝতে পারি, যদি অনুধাবন করতে ব্যর্থ হই, তাই না, তাহলে জাতির জন্য সংকট বয়ে আনবে। সেই ক্ষেত্রে আমি সবার কাছে আহ্বান করব, সমস্ত দলের কাছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা নির্বাচনটাকে পিসফুল করুন, শান্তিপূর্ণ করুন, যাতে সমস্ত লোক যারা যাবে হাসি মুখে ভোটটা তার নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারে। ভোটে যিনি আসবেন, যেই পার্টি আসবে, ডেফিনেটলি সেই পার্টিকে হাততালি দিয়ে জনগণ বরণ করে নেবে। আমরা এই কালচারটা আর চাই না যে ভোটের পরে কারো বলতে যে ভোট কেন্দ্র দখল করে ভোট করে নিয়েছে, অথবা রাতে ভোট করে নিয়েছে, যেটা আগে হয়ে গেছে, রাতে ভোট করে নিয়েছে, অথবা সিল মেরে নিয়েছে। এই সব জিনিসের যেন আর পুনরাবৃত্তি না হয়। আমরা জানি সংকট আছে, বর্তমান সরকার একটা ইন্টারিম গভর্নমেন্ট, সেই সরকারের নিজস্ব কোনো দল নাই। ফলে সেই সরকারের দৃষ্টিভঙ্গি পরিষ্কার হতে হবে, এবং সেই পরিষ্কার দৃষ্টিভঙ্গি সরকার যদি তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার আরও মাঠে যেগুলি বাহিনী আছে রক্ষার জন্য, না, এটাকে যদি প্রপারলি ইউটিলাইজ করে, আমার ধারণা একটা ভালো ভোট, এই অল্প সময়ের মধ্যে ভালো ভোট উপহার দিতে পারবে জাতিকে, যেটাতে দেশবাসী এবং বিশ্ববাসী খুশি থাকবে। মানে প্রধান ভাই কিছুটা বলেছেন যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের চ্যালেঞ্জগুলো কি কি সরকারের সামনে, আপনি যদি একটু বলেন। দেখেন, আমি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কিছুই দেখছি না এই মুহূর্তে। সরি টু সে, আমি জানি না প্রধান ভাই আমার কথায় একমত হবে কিনা। আপনার যে পয়েন্টগুলো, যে কারণগুলো থাকা দরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, তার কোনোটাই উপস্থিতি নাই। যেমন এই যে মব, এত মব হচ্ছে, কোনো বিচার হচ্ছে না। আপনার কয়টা অস্ত্র আপনার উদ্ধার করা হয়েছে? থানার যে অস্ত্রগুলো চলে গেল, আপনার 1/3 অস্ত্র এখন পর্যন্ত কেউ দেয় নাই। তো আপনি কি মনে করেন এই দেশের গোয়েন্দা সংস্থারা এত বোকা? তারা চাইলে পারে না? তো আমরা কিন্তু দেখিনি 6 লক্ষর অধিক গোলা বারুদ যে খোয়া গেল, ডাকাতি হলো, সেগুলো কোনোটাই উদ্ধার হয় নাই। আপনার উল্টা আরও সরকার কি বলল, যারা ইলেকশন করবে তারা যদি চায় তাদের সেফটির জন্য, তারা আবেদন করলে তাদেরকে আবার আরও অস্ত্রের আপনার লাইসেন্স, এই তড়িৎ গতিতে লাইসেন্স দেওয়া, মানে কি, যেমনে পারুক দিয়ে দিল, লাইসেন্স দিবে। লাইসেন্স দিলে কি হবে, তাদের কোনো প্রশিক্ষণও নাই, কিছুই নাই। একটা জিনিস ধরতেও তো একটা টাইম লাগে। যাই হোক, সেটার সাথে অন্যান্য নির্বাচনের আগে যে বৈধ অস্ত্রগুলো যে জমা নিত, আমি এবার দেখি নাই যে বৈধ অস্ত্র ওইভাবে জমা নেওয়া থানায়। 6 মাস আগে থেকেই এটা নেয়, এটা একটা দিক গেল। 2, আপনার
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রমাটাইজ, তারা যে কোনো জায়গায় একখানে ঝগড়া লাগলে তারা চুপ করে দাঁড়িয়ে থাকে, যে মারামারি শেষ হয়, তারপরে যদি লাশ হয় লাশটাকে তুলে আনে, অথবা ইনজুর হলে ইনজুরকে তুলে আনে। এই হলো অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী গেল। তারপরে আপনার প্রশাসন কোন দিকে, কার দিকে, কিভাবে কাজ করবে? প্রশাসন আগে সেই আগে প্রশাসনটাই আছে, ওরকম কোনো রদবদল হয় নাই। সরকার প্রশাসন রদবদল করলো, সরকার কি প্রশাসন রদবদল করতে পারে? প্রশাসন রদবদল করবে হলো ইসির কাছে ক্ষমতা আসার পর আজকে এখন 5 সপ্তাহ 5.5 সপ্তাহ নির্বাচনের টাইম আছে, এর মধ্যে তার ইসি আপনার আর রদবদল করবে না। রদবদল কিভাবে করলো? লটারি করে করলো। কোন ক্রাইটেরিয়ায় লটারি করলো? আদৌ লটারি করার কোনো অপশন আছে? আর থাকলেও আমরা কি দেখেছি যে তারা লটারি করলো? আমরা ওখানে যেতে পারবো না, কিন্তু আমরা তো আপনাদের মাধ্যমে টেলিভিশনগুলোতে, পত্রিকাগুলোতে দেখবো ছবি, যে কোনোখানে লটারি হয়েছে বলে তো আমি কোনো সময় দেখলাম না একটা ছবিও যে লটারি হচ্ছে। তো এই যে জিনিসগুলো, এগুলোকে একসাথে জোড়া দেন, দেওয়ার পরে আপনি হিসাব করেন নির্বাচনটা কতটা কি হবে। এখানে মাইট ইজ রাইট যদি প্রাধান্য পায়, তাহলে তো আপনার নির্বাচন সেই রকমই হবে। যদি আমার সামনে একজন অন্যায় করে যদি পার পেয়ে যায়, তাহলে আরেকজনও তার ক্ষমতা থাকলে অন্যায় করবে, এটাই স্বাভাবিক। প্রধান ভাই, এই যে আইন শৃঙ্খলা এখন যে পরিস্থিতি, মনিয়াপু বলছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ট্রমাটাইজড, তো নির্বাচন কি হবে, কতটুকু মানে একটা হচ্ছে যে মূল নির্বাচনের মূল ইস্যুগুলো কিন্তু জনগণ যদি ট্রমাটাইজ না হয়, সেইটা ট্রমাটাইজ না করার জন্য আইন সুরক্ষার বাহিনীর কাজটা হচ্ছে পাবলিক কীভাবে ভোটে আসবে। কিন্তু এখানটা এখন আমি বললাম না যে গ্রেপ্তার হচ্ছে গ্রাউন্ড লেভেলের লোক, এবং অপ্রয়োজনীয়, এগুলো প্রয়োজন নাই। একটা হচ্ছে যে ফলে পাবলিক ট্রমাটাইজ আছে এখনও, পাবলিক মনে করে ভোটটা কি হবে, হইলে আমরা কি ভোট দিতে পারবো, বা এখানটায় কি হবে, এই যে সন্দেহ, অবিশ্বাস, সংশয়, সে কারণে ভোটটা এখানটা কত পার্সেন্ট ভোট যাবে আসছে। হ্যাঁ, যদিও ইয়ংরা ভোটার বেশি। একটা বিষয় এখানে পরিষ্কার করে বলা উচিত আমাদের সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশন সবাই মিলে, যে আমরা এটা কিন্তু একটা ভালো ভোট করে কিন্তু চ্যালেঞ্জ আমাদের সবারই। ফলে গভর্নমেন্ট যদি মনে করে, বা আমরা যদি যে পার্টি ক্ষমতার দাবিদার যদি মনে করি যে না, যে আপনার সামনে ভোট হলেই হয়ে গেল, তাই না, তাহলে কিন্তু রং হবে। ফলে ইনাদেরও দায়িত্ব হচ্ছে, সবারই দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোট করার জন্য প্রচেষ্টা করা। এখানে প্রার্থী থাকবে, যেমন আমি প্রার্থী ওখানটা, তাই না, এখন বিএনপির ভালো লোক প্রার্থী ওখানটায়, তারপরে জামাত সমর্থিত প্রার্থী আছে ওখানটায়। তো ফলে ন্যাচারালি ভোট তো প্রতিদ্বন্দ্বিপূর্ণই হবে। তো সেখানটায় যদি ট্রমাটাইজ করা হয় এখন এটা পক্ষকে, তাহলে কেমনি ভালো ভোট হবে? সেই জায়গাটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে যারা বড় পার্টি তাদের, এখানটায় ভোটটা সুষ্ঠু সুন্দর করার। যদি না করে তাহলে তো যা হবার তাই হবে। আজকে ধরেন আমি যদি কথা বলতে চাই, তারপর বলি, এই যে আওয়ামী লীগ যদি ভোটের মাধ্যমে ক্ষমতা যে কম্পিটিশন যদি থাকতো না, তাহলে তো কখনো এটা হইতো না। উনি বাদ দিছিল এটা, মানে ভোটটা দরকার কি, আমি যা ইচ্ছা করবো সেটাই তো ভোট। তো ফলে এই যে দৃষ্টিভঙ্গিগুলি, এই দৃষ্টিভঙ্গি ক্ষতি করে, এগুলো ছোটো একটা বড় ঘা তৈরি করে ফেলে। বর্তমান সময়ে এখানটায় আমি আবারও বলবো, বিএনপি বড় দল, জামাত আছে, অ্যালায়েন্স করছে অনেক পার্টির সহকারে, তাই না, তাদেরও দায়িত্ব হচ্ছে এটা ভালো ভোট করার ক্ষেত্রে জনগণের মধ্যে সেই ধারণাটা তৈরি করা। আর যে সমস্ত ক্যাম্পিং হওয়া উচিত, বেস্ত দেওয়ার ক্যাম্পিং না, এটা বাস্তবতা। এখন যে দলটা যেখানটায় বা ওই মার্কাটা থাকলো না, ওইখানটা তার বেহস্তি হবে না। আগে তো বলছে এখানটা ভোট দিলে বেহস্ত হবে, এখন তো ওই মার্কা ছেড়ে দিল তারা, তো ওইখানগুলো বেহস্ত পাবে না। এই যে এদের প্রচারণা, জনগণকে বিভ্রান্ত করা, ধর্মকে ব্যবহার করে, খুব ক্ষতিকর। আমি মনে করি নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ধর্মের ব্যবহারটা রাজনীতি যত কমাতে পারবে তত মঙ্গল, মতো কম্বল। ধর্ম একটা ঐশ্বরিক বিশ্ব সম্মানের বিষয়। রাষ্ট্র, নাগরিক সবাই ধর্মটা, যে কোনো ধর্মকে সম্মান করবে। ধর্ম কোনো কী বলে অবহেলার জিনিস না। কিন্তু আজকে রাজনীতি তর্ক বিতর্কের জিনিস, বাদ প্রতিবাদের জিনিস, এটা সবসময় রাজনীতি তর্ক বিতর্ক হয়ে আসছে, বিরোধী পক্ষ থাকে, তাই না। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইভাবে যে রাজনীতিটাকে নির্বাচন কমিশন যদি এটার সীমারেখা যদি না ঠিক করে দেয়, তাই না, তাহলে ডেফিনেটলি আমরা ডেমোক্রেসির যে আকাঙ্ক্ষা করি সেই জায়গায় পৌঁছাতে পারবো না। আমাদের এই এত শহীদের রক্ত না, সেটা আবার ওই ব্যর্থতায় পর্যবেসিত হয়ে। মনিবাবু, আপনার কাছে আসছে, সেটা হচ্ছে যে গণমাধ্যমের খবরে যেটি দেখতে পাচ্ছি যে বিএনপির 50টি আসনে বিদ্রোহী প্রার্থী আছে, যেগুলি অনেক জায়গায় বিএনপির তাদের বহিষ্কারও করেছে। তো এত বেশি আসনে বিদ্রোহী প্রার্থী থাকার কারণ কি? দেখেন, বিএনপি একটা বড় দলে তাদের অনেক দিন নির্বাচন পায় নাই, সেইখানে প্রার্থী হতেই পারে।
প্রার্থী হতেই পারে, তবে আমার ধারণা যে এটা একটা মিনিমাইজ হবে অনেক ক্ষেত্রে। কোথাও কোথাও না হলে ওরকম তো আসলে প্রার্থীও নাই মাঠে, অনেক স্বতন্ত্র হয়তো হয়েও আসবে আমার ধারণা এরকম। যদিও বিএনপি তাদের শাস্তির একটা আওতায় নিয়ে আসছে এবং আনতেছে, তারপরেও আমি বলতে চাই যে কেউ কেউ কথা শুনবে না মনে হয়, কারণটা শুনছে না। কারণটা সে কনফিডেন্ট আছে তার যে সে পাশ করবে। যেমন ধরেন জোটের কাউকে কাউকে দিয়েছে, যাদের জোটের দিয়েছে, যে এলাকায় দিয়েছে সে এলাকায় খুব বেশি পরিচিতি নাই, অথচ বিএনপির অনেক অনেক বেশি পরিচিতি তাদের, যে যারা প্রার্থী হয়েছে স্বতন্ত্র, সেই জায়গায় দলের কথা হয়তো তারা শুনে নেই। এই জায়গাটা হয়ে যায় বড় বড় দলগুলোতে, এমন হয়। এই নতুন না, সবসময় এটা হচ্ছে, হবে, এটা চলমান। এই নিয়েই আমাদের চলতে হবে। এটা কি তাহলে দল বুঝতেছে যে এখান থেকে জোটের প্রার্থী পাশ করবে না, তারপরে কেন দেয়া হলো? কারণ ওই জায়গায় বিএনপির যে প্রার্থীরা আছে উনি তো গত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা খেয়েছেন, তো তার রাজনীতির মূল্যটা কোথায়? শোনেন, আমি নিজেও তো একজন প্রার্থী ছিলাম, ছিটকে পড়া প্রার্থী। তো সেইখানে আমি বলতে চাই আমার এক ধরনের মানসিকতা আর 5 জনের 5 রকমের মানসিকতা। যারা মনোনয়ন ফর্ম সাবমিট করেছে তাদের এরকম কথা যে আমি দলের জন্য দিয়েছি, আমাকে কেন দিল না। আর দলের কথা হচ্ছে জোট নিয়ে দল কিন্তু 31 দফায় ওই তারাই কিন্তু বিতরণ করেছে 31 দফা। সেখানে কিন্তু বলা আছে যে এইখানে দেশের রাষ্ট্রের ছোট বড় যারাই হোক আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। তো যদি ওই কথাটা আমি যদি বন্টন করে থাকি, তখন যদি মেনে নিতে পারি, যখন নিজের উপর পড়েছে তখন কেন মেনে নেওয়া না? এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে আপনার রাজনীতি একটা ভাগ্যেরও ব্যাপার। কারো কারো ভাগ্যে অনেক সময় ছিঁড়ে না। তো সেই জায়গায় তারা হয়তো মনে করেছে তারা কখনোই পাবে না। যেমন আমি নাম বলতে চাচ্ছি না, কোনো একজন প্রার্থী আছে স্বতন্ত্র, আমাদের ছাত্রদল করা, তার কথা হচ্ছে এরকম যে গতবারও তো একজনকে দিয়েছিল, এইবার আরেকজনকে দিল, তার মানে আমার ভাগ্য কি শুধু এমনই হতে থাকবে? সো আমার যেহেতু জনপ্রিয়তা আছে, আমি এইবার আর দলের কথা শুনলাম না। এবং তাদের একটা ধারণা, পাশ করলে দল তো নিবেই, দল ফেলে দিবে, আমি তার অন্য দলে যাব না। রিজাইনও দিয়েছেন? রিজাইনও দিয়েছে। তারা জানে যে পাশ করলে তো আমার ডিমান্ড হবে। এবং এই গণতন্ত্রের রাজনীতিটাই এমন। আপনি ধরেন বিএনপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে বলেই বিএনপি গণতন্ত্রের মতো করে কাজ করে, আবার বিএনপি যারা করে তারাও গণতন্ত্রের মতো করে ঠিক আছে মানলাম না, এটা কিন্তু মেনে নেয়। অথচ অন্য দলগুলা, ধরেন জামাত বা আরও এই টাইপের দলগুলো, যারা নির্দেশিত দল, যাকে দিবে মনের যত কষ্ট দুঃখ যাই হোক সাথে সাথে সে অ্যাকসেপ্ট করবে। তো বিএনপি সেটা করে না। এখানে পুরোপুরি গণতন্ত্র এই জায়গাটায় পালন হয়। এই হচ্ছে ভাই, গত সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল যে জামায়াত এনসিপি জোট। তো এই জোট নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। এক মিনিটে বলেন, আমরা শেষের দিকে। তো আমি বিএনপির ভোটাররা কিন্তু ভোট দিয়ে অবস্থা, বিএনপি যে আমাদের দীর্ঘদিনের জোটবদ্ধ রাজনীতি করছে, প্র্যাকটিস করছে, ফলে বিএনপির ভোটারদের অন্য মার্কাকে ভোট দিতে কোনো অসুবিধা নেই। এটা হলো 1 নম্বর। আর এনসিপি জামাত জোট, এটা পাবলিক কাছে প্রত্যাশিত ছিল না যে এনসিপি জামাতের সাথে জোট করবে। এটা আমার কাছে মনে হচ্ছে জনগণ আকাঙ্ক্ষিত ছিল না যে এনসিপি জামাতের জোট হবে, বরঞ্চ জনগণের আকাঙ্ক্ষা ছিল এনসিপি হয়তো বিএনপির সঙ্গে জোট করবে। ফলে এই জোটটা আমার কাছে জনগণের কাছে আকাঙ্ক্ষার বাইরে হয়েছে। ফলে এটার রেজাল্ট কী হবে আমি এখনই মন্তব্য করতে পারছি না। আমি আপনার কাছে আসছি 1 মিনিটে, যে এই বিএনপি জোটে আপনার মানে ছোট ছোট দল গিয়েছে, বড় কারোর সাথে অ্যালায়েন্স কেন করতে পারেনি? বিএনপি যে ওরকম চেয়েছে তাও না, বড় দলই তো নাই জামাত ছাড়া, আর সবই তো ছোট ছোটই দল। থাকলো এনসিপি এখনো নিজেকে প্রমাণই করে নাই, ইলেকশন একটাও করে নাই যে তার আসলে কত % গ্রহণযোগ্যতা আছে। একটা নির্বাচন করলে বোঝা যাবে। সো তাদের জন্য কিন্তু বিএনপির দরজা খোলা ছিল, তারা ঢুকে নেই। এই কারণে আমার সাথে অনেকেরই, আপনাদের এই টকশোতে এসেই অনেকের সাথে কথা হয়, তাদেরকে জিজ্ঞেস করার পরে বলেছে তারা যে আমরা যদি জামাতের সাথে অ্যালায়েন্স করি তাহলে জামাত যাকে বলবে তাকেই ভোটটা দিবে। কিন্তু বিএনপি স্বতন্ত্র প্রার্থী
ভোট পাবে, বাট বিএনপির সাথে অ্যালায়েন্স করলে আমরা ওই ভোটটা পাবো না। তাদের ধারণা এটা ছিল, যেটা প্রধান ভাইয়ের সঙ্গে মিলল না কিছুটা। তো এখন যে যেটা বুঝে তারা বুঝে, আবার অনেকেই দেখেন নিজের দলটাকে ক্লোজ করে দিয়ে, ভ্যানিশ করে দিয়ে তারপরে দলে বিএনপিতে ঢুকেছে। তো এই যে এটা করলো, এতদিন একটা দল করলো, সেই দলটাকে ভেঙে চুরে খান খান করে দিয়ে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে তারা ঢুকলো। এটাও তো হয়েছে। বিএনপির কি মানে ক্রাইসিস ছিল যে তাদেরকে নিতে হবে? বিএনপির ক্রাইসিস ছিল না। বিএনপি অনেকদিন তাদের সাথে রাজনীতি করেছে, অনেকদিন রাজনীতি করেছে, রাজনীতির ইসে মনে করেছে যে আসুক, আসলে বিএনপির হয়ে এটা একটা ট্রেন্ড, আমার মনে হয় এটা ট্রেন্ড হিসেবেই নিয়েছে, আর কিছুই না। প্রথমে আমরা একেবারে শেষ প্রান্তে আপনার দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আলোচনা অংশগ্রহণের জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।